এখনই নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চাই, বললেন মির্জা ফখরুল। 40 ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল। হাজী সেলিম কাঠগড়ায় চিৎকার করলেন কেন, যা বললেন আইনজীবী। এবং সর্বশেষ জানাবো বেনজিরের সাভানা ইকো রিসোর্টে এনবিআর এর অভিযান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখনই নয়, ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই, বললেন মির্জা ফখরুল। এখনই নির্বাচন নয়, ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়াই হবে দেশের জন্য মঙ্গল। এখনই নির্বাচন চাচ্ছি না, ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই। আমরা সবসময় নির্বাচনের কথা বলি, কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। মির্জা ফখরুল বলেন, আমাকে অনেকে ভুল বুঝে যে আপনি এত নির্বাচন করেন কেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই, এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই, আমরা বিশ্বাস করি, আমি জানি এই বিষয় ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এখন আমার সেই জায়গাটা নেই। তিনি বলেন, এখনই নির্বাচন করে ফেলতে হবে, আমরা তো অত বলছি না, ন্যূনতম যে সংস্কারটা সেটা করে নিয়ে নির্বাচনটা করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রস্তাব আসতে শুরু করেছে, আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শিগগিরই এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছাবো। তিনি বলেন, নির্বাচনটার কথা এজন্য তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে দেশের সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার যে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই কনফিডেন্স তো নাই, পিপলের ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনার একটা নির্বাচিত সরকার সবচেয়ে ভালো বোঝে বলে আমরা বিশ্বাস করি। সাম্প্রতিক সময়ে চলাচল বন্ধ করে আন্দোলন ও বিভিন্ন দাবি দেওয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কখনো ধৈর্য হারাবেন না, আশা হারাবেন না, কেন জানি না, আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে আমরা পাগল হয়ে গেছি সব বিষয়ে। আমাদের সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তো আর সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতি বিষয়টা তারা জানে না, করেনি ঠিক না, তাদের তো সে সময়টা দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে তো কেউ একটা কথা বলারও সুযোগ পাননি, সাহসও কেউ পায়নি, আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে। দেশের সব দলমত পেশার মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, হঠকারী কোনো কিছু করা যাবে না, অতি বিপ্লবী চিন্তাভাবনা দিয়ে দেশে অস্থিরতা তৈরি করা যাবে না। তিনি বলেন, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি, সরকারের ভুল ত্রুটি থাকবে, দেশে অনেক জঞ্জাল আছে, এই অবস্থা পরিবর্তন এত দ্রুত হবে না, তবে যে সুযোগ পেয়েছি তাতে আশা করি ভালো কিছু হবে, সংস্কারের যে প্রস্তাব এসেছে এতে ভালো কিছু হবে, গণতান্ত্রিক কাঠামোতে গেলে সামনে এগিয়ে যেতে পারবো। মির্জা ফখরুল আরো বলেন, এই মুহূর্তে সব পাল্টে যাবে সেটা হয় না, দেশের বর্তমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হলে ধৈর্য ধরতে হবে, প্রত্যাশা অনেক থাকলেও আমাদের ধৈর্য নেই, তাই এমন কিছু করবো না যাতে করে নৈরাজ্যের সৃষ্টি হয়। সরকারের সমালোচনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটাতে লাভটা কার, এটাতে এই দেশের এই সমাজের এই মানুষের কোনো লাভ হবে না, ধৈর্য ধরে সামনের দিকে যাই, অনেক ত্রুটি আছে, ত্রুটি তো তারা নিয়েই এসেছে, একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল, আমার চিন্তাও ছিল না এটা এত খারাপ হয়ে যাবে। তিনি বলেন, এটার পরিবর্তন তো আপনারা একদিনে হবে না, এত দ্রুত হবে না, ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা দাঁড় করি, একটা গণতান্ত্রিক স্ট্রাকচার দাঁড় হোক, সেই স্ট্রাকচার হলে নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মির্জা ফখরুল আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে ধৈর্য ব্যাপারটা ছিল, প্রথমে তিনি যুদ্ধ শুরু করে দেননি, প্রথমে শুনেছেন সমস্ত বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন। তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে, সবসময় হঠকারিতা করা যাবে না, অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা, চরম একটা অবস্থা সৃষ্টি করা হয়তো কোনোভাবে কাম্য হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, আমাদের মাহবুব উল্লাহ ভাইয়েরা থিওরি পড়াতেন, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয়, বিপ্লবের প্রতি প্রেম, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দিব, এই মুহূর্তে আমি সব দখল করবো, অন্যায় রোধ করবো, এটা হয় না, আপনাকে ধাপে ধাপে করতে হবে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমাদের এখানে যে অস্থিরতা চলছে, এই অবস্থা যদি নিয়ন্ত্রণ করতে চাই, আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে, এমন কিছু আমরা করবো না যাতে নৈরাজ্য সৃষ্টি করে আরো বিপদ ডেকে না আনি, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। 40 ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, 40 ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল, এমন সুপারিশ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, এছাড়া গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত 3 প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিচার
বিচারে কমিশন গঠন করা হবে। নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন। বদিউল আলম মজুমদার বলেন, আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না, তবে যারা জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ নিবে কিনা, ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দল। হাজী সেলিম কাঠগড়ায় চিৎকার করলেন কেন, যা বললেন আইনজীবী। ঢাকা ৭ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি হাজী সেলিমকে আদালতে তোলা হয়। তাকে আসামির কাঠগড়ায় তোলার পর তিনি চিৎকার করে থাকতেন। এক পর্যায়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। হাজী সেলিমের আইনজীবী প্রাণনাথ রায় আদালতে তার মক্কেলের জামিন চেয়ে আবেদন করেন। তিনি আদালতকে বলেন, মাননীয় আদালত, আমার মক্কেল কোনো কথা বলতে পারেন না, তিনি অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। আগে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সংসদ সদস্য হিসেবে তিনি সেখানে প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছিলেন, কিন্তু সম্প্রতি তাকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আইনজীবী প্রাণনাথ রায় আদালতকে আরো বলেন, কাশিমপুর কারাগারে যাওয়ার পর তার মক্কেলকে কোনো প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হচ্ছে না। কারা কর্তৃপক্ষ হাজী সেলিমের কোনো কথা বুঝছে না। তিনি যেখানে বেশ সমস্যায় রয়েছেন। আদালত যদি প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়ার নির্দেশ দেন তাহলে তার মক্কেল অনেক উপকার পাবেন। হাজী সেলিমের জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে হাজী সেলিমের জামিন আবেদন নাকচ করেন। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বেনজিরের সাফানা ইকো রিসোর্টে এনবিআর এর অভিযান। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের সাফানা ইকো রিসোর্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। সাফানা ইকো রিসোর্টে বেলা 11টা থেকে এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক মোহাম্মদ তারিক ইকবাল ও ওয়াকিল আহমেদের নেতৃত্বে 15 সদস্যের টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় বেশ কয়েকটি কম্পিউটারে হার্ড ডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাই বাছাই করেন এনবিআর কর্মকর্তারা। মূলত সম্পদের হিসাব বিবরণীতে দেওয়া তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতা মিলিয়ে দেখতেই এই অভিযান বলে জানান তারা। জার্মান চ্যান্সেলরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এই সাইডলাইন বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়। তবে বৈঠকে এই দুই নেতার মধ্যে কি বিষয়ে কথা হয়েছে তা জানা যায়নি। এর আগে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল 5টা 25 সুইজারল্যান্ডে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল আলম প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এই সফরে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক লেক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডক্টর অগনেস ক্যালামার্ট এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর ইনগোজি ওকনজো আইওয়ালার সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এদিকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহী যোগ দেবেন। 4 দিনের এই সরকারি সফর শেষে আগামী 25শে জানুয়ারি প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে।